Hello and welcome everyone. This is Arabul Rahman. Welcome to TWS Academy. Dear students, আজ থেকে আমরা নতুন করে একটা পর্ব শুরু করতে চলেছি। এনটিপিসির আপকামিং যে এক্সাম আসছে সেই এক্সামকে ফলো করে সেই পরীক্ষাকে ফলো করে আমরা এই ক্লাসটি কন্টিনিউ করব। কয়েকটা পর্ব তোমাদের সাথে পরীক্ষার আগের মুহূর্তে আলোচনা করব, যেখানে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর থাকছে। তো অবশ্যই সবাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। প্রতিদিনের ক্লাসটা অবশ্যই দেখবে, টাইম মতো যে টাইমে ক্লাসটি প্রিমিয়ার হয় তখন কিন্তু ক্লাসটি দেখার চেষ্টা করবে। ওকে, তো প্রতিদিন সকাল 7টাতে আমি ক্লাসটা নিয়ে আসছি। আজকে প্রথম পর্ব এবং আমি আরাবুল রহমান তোমাদের সাথে আজকের এই ক্লাসটি কন্টিনিউ করব। ওকে, সকলে ক্লাসটিতে লাইক করবে এবং সাথে থাকবে। চলো দেখে নেওয়া যাক আজকে প্রশ্ন উত্তর কি কি আছে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন আসছো তাদের সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলবে না। চলো, আমাদের রেলওয়ে ব্যাচ সেখানে যদি যুক্ত না হয় তবে অবশ্যই যুক্ত হয়ে যাবে। তোমাদের আপকামিং এই ব্যাচটাতে তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন কোশ্চেন অ্যান্সার এখানে প্র্যাকটিস করতে পারবে। এইটা হচ্ছে একটা প্র্যাকটিস ব্যাচ। এখন তো আর সম্পূর্ণ তোমার সিলেবাস কমপ্লিট করার সময় নেই ধরতে গেলে রেলের জন্য, এনটিপিসির জন্য। তাদেরকে আমি এই ব্যাচটাকে রিকমেন্ড করব, তোমরা এটাতে যুক্ত হতে পারো। চলো, প্রথম প্রশ্ন একটা খেলাধুলো থেকে প্রশ্ন। খেলাধুলো রিলেটেড অনেক প্রশ্ন, অর্থনীতি রিলেটেড অনেক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে তোমাদের। তো এনটিপিসির পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে, সেই জন্য কিন্তু আমরা সেরকম লেভেলেরই প্রশ্ন এনেছি। লেভেলের প্রশ্ন কিন্তু আজকের ক্লাসে আছে। আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ স্কোর কত? আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ স্কোর 287 3 উইকেটে। 287 3 উইকেটে প্রথম ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ এই স্কোরটা করেছিল, যেটা আইপিএল এর ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট স্কোর। সবচেয়ে হাইয়েস্ট স্কোর কত আইপিএল এর ইতিহাসে? সেটা হচ্ছে 287। তো এটা কোন দলের বিপক্ষে করেছিল? হায়দ্রাবাদ কোন দলের বিপক্ষে করেছিল? তোমাদের একটু বলে রাখি, এই কৃতিত্বটা হায়দ্রাবাদ করেছিল 2024 সালের আইপিএল এ। এই কৃতিত্বটা কিন্তু হায়দ্রাবাদ গড়েছিল। এবং কোন দলের বিপক্ষে এই কৃতিত্বটা তারা গড়েছিল? অ্যান্সার হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স। চলো, প্রথম প্রশ্নের এখানে উত্তর মার্কিং ভুল হয়েছে, এটা উত্তর হবে না। উত্তর হচ্ছে এখানে আরসিবি। উত্তর হচ্ছে কি? আরসিবি এখানে কিন্তু অ্যান্সার হবে। এটা একটা উত্তর হবে না, এটা ভুল উত্তর আছে। তো আমরা এখানে অ্যান্সার করব কি আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই কৃতিত্বটা গড়েছিল বা এই রেকর্ডটা গড়েছিল কারা? সানরাইজার্স হায়দ্রাবাদ বা এসআরএইচ। চলে, এখানে টপ 5 আইপিএল এর ইতিহাসে টপ 5 হাইয়েস্ট স্কোর আমরা দেখব। সবচেয়ে হাইয়েস্ট স্কোর অবভিয়াসলি এসআরএইচ, একটু আগে আমরা দেখলাম এটা আরসিবির বিপক্ষে তারা করেছিল 2024 সালে। এছাড়া এসআরএইচ 286 এই বছরে করেছে 6 উইকেটে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেকেন্ড হাইয়েস্ট তাদের। থার্ড হাইয়েস্ট আইপিএল এর ইতিহাসে সেটাও এসআরএইচ। তো প্রথম তিনটে হাইয়েস্ট স্কোর সেটা করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সেকেন্ড থার্ড হচ্ছে 277 মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এবং নেক্সট হচ্ছে কেকেআর। কেকেআর চতুর্থ স্থানে আছে, যেটা 272 7 উইকেটে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। আর এসআরএইচ এখানে পঞ্চম স্থানে আছে। তো টপ 5 হাইয়েস্ট স্কোরের ভিতরে টপ 4 কার দখলে আছে? সানরাইজার্স হায়দ্রাবাদের দখলে আছে। তো সানরাইজার্স হায়দ্রাবাদ স্ট্রং ব্যাটিং অর্ডার টিম, সেটা কিন্তু সবচেয়ে হাইয়েস্ট স্কোরের তালিকায় কিন্তু আমরা যদি দেখি প্রথমে আছে। আর সবচেয়ে কম স্কোর কারা করেছে? এখানে দেখো, সবচেয়ে হাইয়েস্ট স্কোর হায়দ্রাবাদ করেছিল কাদের বিপক্ষে? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে। সবচেয়ে আইপিএল এর ইতিহাসে কম স্কোর হচ্ছে 49 রান। 49 রান কারা করেছিল জানো? আরসিবি। যারা আরসিবি এর ফ্যান আছো তারা হয়তো মনে দুঃখ পাবে, কিন্তু এটা হচ্ছে হার্ডস রিয়েলিটি, এটা হচ্ছে ফ্যাক্ট। আরসিবি সবচেয়ে আইপিএল এর ইতিহাসে কম রান করেছিল, 49 রানে অল উইকেট হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ওকে, এম আই রাইট? তো অবশ্যই সকলে আইপিএল তোমরা তো নিশ্চয়ই দেখো, আইপিএল খেলা অনেকে দেখে এখানে। তো অবশ্যই তোমার আইপিএল এ ফেভারিট টিমকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। চলো আমাদের নেক্সট দেখে ফেলি 2 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের কোন রাজ্যটি পাইকা নৃত্যের জন্য বিখ্যাত? ভারতের একটা রাজ্য এখানে পাইকা। পাইকা হচ্ছে একটা নৃত্য, একটা ড্যান্স, ফল্ক ড্যান্স। কি ধরনের ড্যান্স? একটা হচ্ছে ফল্ক ড্যান্স হিসাবে পরিচিত হচ্ছে পাইকা। তো এই যে পাইকা কোথাকার নৃত্য? এটা পাইকা হচ্ছে আমরা বলবো ওড়িশার নৃত্য। ওড়িশার নৃত্য হচ্ছে পাইকা সেখানকার। নেক্সট আমাদের 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটা ভালো করে পড়ো। পরাগধানী থেকে পরাগ রেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে বলা হয় অ্যালোগ্যামি, গাইনেটোগ্যামি, গাইটোনোগ্যামি, অটোগ্যামি। কি বলা হয়? অর্থাৎ একটাই ফুল আছে, একটা ফুল আছে এখানে, এই একটা ফুলের
পরাগ যে ধানী থাকে সেই পরাগ ধানী থেকে পরাগ রেণু ওই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর হয়। সেই গর্ভমুণ্ডে একই ফুলের ভিতরে স্থানান্তরকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা কি? অবভিয়াসলি এটাকে বলা হয় স্বপরাগায়ন। স্বপরাগায়নের অনেক ভাগ আছে, স্বপরাগায়নের অনেক ভাগ আছে। তো স্বপরাগায়ন বিভিন্ন মাধ্যমে হতে পারে, কিন্তু এখানে এই যে পদ্ধতি এটাকে বলা হয়ে থাকে অটোগ্যামি। এটাকে কি বলা হয়? অটোগ্যামি বলা হয়ে থাকে। নেক্সট, সম্প্রতি প্রকাশিত একটা গ্রন্থ দিয়ে আমরা পরের প্রশ্ন রেখেছি। 4 নম্বর প্রশ্ন, ডাস্ট দ্য লাইট অন দ্য আর্ট অফ ফ্যাক্ট ইন ফ্যাকশন। কি বলা হচ্ছে? ডাস্ট দ্য লাইট অন দ্য আর্ট অফ ফ্যাক্ট ইন ফিকশন। তো এই বিখ্যাত বইটি, শীর্ষক পুস্তকটির লেখক হলেন নিম্নের কে? সম্প্রতি প্রকাশিত একটা বই। কে লিখেছেন এটা? এটা লিখেছেন আন্দ্রেয়া বারেত। আন্দ্রেয়া বারেতের লেখা একটা বই। নেক্সট প্রশ্ন, ডিএনএতে কি ধরনের শর্করা থাকে? চলো উত্তর করে ফেলো সকলে। ডিএনএ, এটাতে কি ধরনের শর্করা থাকে? সহজ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো পরীক্ষাতে। একদমই পরীক্ষায় যেমন প্রশ্ন আসে হুবহু তেমন টাইপের প্রশ্ন কিন্তু আমরা এখানে রেখেছি। এইরকম রিলেটেডই প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে, এবং আমি বলছি এই ক্লাসগুলো করতে থাকো, কমন কিন্তু এখান থেকে অবশ্যই পরীক্ষাতে তোমরা পাবে। আমরা কন্টিনিউ করবো অবশ্যই এই ক্লাসটি, প্রতিদিন সকাল 7টাতে অবশ্যই সঠিক টাইমে যুক্ত হয়ে যাবে। চলো, ডিএনএতে কি ধরনের শর্করা থাকে? পেন্টোজ শর্করা কিন্তু ডিএনএতে থাকে। কি ধরনের? পেন্টোজ নামক শর্করা ডিএনএতে উপস্থিত। নেক্সট আমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, রংকার হলো আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব, এটি কোন রাজ্যে পালিত হয়? রংকার একটা রাজ্যের আদিবাসী, সেখানকার ট্রাইবাল মানুষের দ্বারা, ট্রাইবাল পিপল, ট্রাইবাল কমিউনিটির দ্বারা পালিত একটা ফেস্টিভ্যাল। তো এটা কোন রাজ্যে পালিত হয়? বিভিন্ন রাজ্যের অপশন আমরা দেখতে পাচ্ছি, হিমাচল প্রদেশ, রাজস্থান, অসম, অরুণাচল প্রদেশ। তো এখানে সঠিক উত্তর কি হবে? রংকার কোথাকার উৎসব? কোন রাজ্যের উৎসব? রংকার কোথাকার ফেস্টিভ্যাল? এটা হচ্ছে অসম রাজ্যের একটা ফেস্টিভ্যাল, অসম রাজ্যের একটা একটা উৎসব। নেক্সট আমরা পরেরটা দেখব। নিচের কোনটিকে, একটা ইকোনমিক্সের থেকে প্রশ্ন, অনেক প্রশ্ন কিন্তু থাকে তোমাদের পরীক্ষাতে, তো ইকোনমিক্সের প্রশ্ন বলা হচ্ছে, নিচের কোনটিকে ইউনিট প্রতি সঞ্চয়ের পরিবর্তন ও আয়ের পরিবর্তন হিসাবে বর্ণনা করা হয়? কোনটিকে এখানে ইউনিট প্রতি সঞ্চয়ের পরিবর্তন, আয়ের পরিবর্তন হিসাবে বর্ণনা করা হয়ে থাকে? দেখো, মার্জিনাল প্রোপেনসিটি অফ কনজিউম, বা যেটাকে আমরা এমপিসি বলছি, আরেকটা হচ্ছে এমপিএস, আরেকটা হচ্ছে এপিএস, ঠিক আছে, অ্যাভারেজ, আরেকটা হচ্ছে এপিসি। এখানে সঠিক উত্তর কি হবে? 7 নম্বর প্রশ্নের আমরা উত্তর নেব অপশন বি, মার্জিনাল প্রোপেনসিটি টু সেভ, যেটাকে আমরা এমপিএস বলছি। মার্জিনাল প্রোপেনসিটি টু সেভ, এমপিএস ইজ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সংবিধানের প্রশ্ন। কি বলা হচ্ছে? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন? ভারতের যিনি প্রধান বিচারপতি হবেন তাকে নিয়োগ করে থাকেন কে? ভারতের প্রধান বিচারপতি মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথা বলা হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি হবেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি হবেন, সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকে কে নিয়োগ করবেন? অ্যান্সার হচ্ছে ভারতের রাষ্ট্রপতি তাকে কিন্তু নিয়োগ করবেন। শুধু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নয়, অন্যান্য বিচারপতিদেরও কে নিয়োগ করবেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু সাধারণত সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এদের বিচারকদের অ্যাপয়েন্ট করে থাকেন। ওকে, আচ্ছা বলো তো দেখি, আমাদের ভারতের বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা বর্তমান প্রধান বিচারপতি কে? এটা সকলে কমেন্ট করে জানিয়ে যাবে, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। সম্প্রতি ভারতের প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছে, এবং সম্প্রতি ভারতের প্রধান বিচারপতি পদে কে আছেন, কে হয়েছেন ভারতের সম্প্রতি প্রধান বিচারপতি, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না, অবশ্যই সকলে জানিয়ে দেবে এটা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের উৎস?
অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় বলতে এখানে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলা হচ্ছে, ঠিক আছে, বা বিভিন্ন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস কি? শাস্ত্রীয় সঙ্গীত। ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিকের উৎস কোনটি? কোশ্চেন নং 9। 9 নম্বর প্রশ্নের আমরা সঠিক উত্তর করতে চলেছি অপশন বি, সামবেদকে কিন্তু বলা হয়ে থাকে ভারতীয় সঙ্গীতের উৎস বা ভারতীয় মিউজিকের উৎস হচ্ছে সামবেদ। ভিটামিন বি12 এ কোন ধাতু থাকে? ভিটামিন বি12 এটাতে কোন ধাতু থাকে? সকলে উত্তর করো এটা। ভিটামিন বি12 যেটা, সেই ভিটামিন বি12 এর ভিতরে কোন কোন এলিমেন্টস, কোন এখানে ধাতুটা থাকে? অ্যান্সার হচ্ছে কোবাল্ট ধাতু কিন্তু ভিটামিন বি12 এর ভিতরে বর্তমান। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে ভিটামিন বি12, ভিটামিন বি12, এই ভিটামিন বি12 এর না একটা রাসায়নিক নাম আছে। এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। কি ডিয়ার স্টুডেন্ট? সায়ানোকোবালামিন হচ্ছে এর রাসায়নিক নাম। সায়ানোকোবালামিন রাসায়নিক নাম সেই সায়ানোকোবালামিন বা ভিটামিন বি12 আমরা কোবাল্ট দেখতে পাই। এর অভাবে একটা রোগ হয়, জানো কি রোগ হয়? এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়ে থাকে। পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। সেটা কি? পার্নিসিয়াস অ্যানিমিয়া হচ্ছে সাধারণ অ্যানিমিয়ার থেকে অনেক কিন্তু ভয়াবহ। এটাকে আমরা মারাত্মক রক্তাল্পতাও বলে থাকি। মানে অতি রক্তাল্পতা বা মারাত্মক রক্তাল্পতা হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি12 এর অভাবে। চলো আরেকটা হোমওয়ার্ক দেওয়া থাকবে আমাদের আজকের ক্লাস থেকে। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি? কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে। ভারতের সবচেয়ে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেটির নাম কি? কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং কবে প্রথম দেয়া হয়েছিল সেটাও যদি তোমরা জানো, অবশ্যই তোমরা জানো, কমেন্টে কিন্তু এটার উত্তর আমি দেখতে চাই। ফিসকাল পলিসি, ফিসকাল পলিসি কাকে বলে? কোনটিকে ফিসকাল পলিসিও বলা হয়ে থাকে? আমাদের এই প্রশ্নটা সঠিক উত্তর করো সকলে। ফিসকাল পলিসি কাকে বলা হয়? প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? ফিসকাল পলিসি হচ্ছে রাজস্ব নীতি। সরকারের রাজস্ব নীতিটাকে কিন্তু ফিসকাল পলিসিও বলা হয়ে থাকে। 12 মিনিট 13 মিনিট ক্লাস হয়ে গেছে। এখনো ক্লাসে যারা যুক্ত হয়েছে তাদের সকলকে বলবো ক্লাসটিতে একটা করে লাইক করে ফেলো, দ্রুত ফটাফট একটা করে লাইক করো। নেক্সট আমাদের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল অ্যাপয়েন্ট করেন? রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী থাকেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে অ্যাপয়েন্ট করে জানো? রাজ্যপাল অ্যাপয়েন্ট করে। কিন্তু কোন ধারা অনুসারে তাকে অ্যাপয়েন্ট করা হয়? দ্রুত। ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল অ্যাপয়েন্ট করে থাকেন? সঠিক উত্তর হচ্ছে এখানে 164 নং ধারা অনুসারে রাজ্যপাল কাকে নিয়োগ করেন? কাকে নিয়োগ করেন? মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। আচ্ছা বলো তো দেখি, রাজ্যপাল তো মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে, তাহলে রাজ্যপালকে কে নিয়োগ করে? রাজ্যপালকে কে নিয়োগ করে? রাজ্যপালকে কে নিয়োগ করে? রাজ্যপালকে নিয়োগ করে থাকে কে জানো? তিনি হচ্ছেন আমাদের ভারতের রাষ্ট্রপতি। কে ডিয়ার স্টুডেন্ট? ভারতের রাষ্ট্রপতি হচ্ছে অ্যান্সার। তিনি কিন্তু রাজ্যপালকে নিয়োগ করে। এখানে কিন্তু প্রশ্নটা শেষ নয়, প্রশ্নটা আরো এক ধাপ এগিয়ে আমরা যাব। সেটা হচ্ছে রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করেন, এটা তো আমরা জেনে নিলাম, কিন্তু কোন ধারা অনুসারে নিয়োগ করে? কোন ধারা অনুসারে নিয়োগ করে? স্যার 155 ধারা সঠিক উত্তর হবে। কি হবে? 155 ধারা অনুযায়ী নিয়োগ করা হয়ে থাকে রাজ্যপালকে। কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। এমনকি প্রধানমন্ত্রী যিনি হন তাকেও কিন্তু আমাদের ভারতের রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে থাকেন। নেক্সট, ভারতের সংবিধানে কতটি তফসিল রয়েছে? তফসিল বা শিডিউল আমাদের ভারতের সংবিধানে কতগুলি আছে?
ভারতের সংবিধানে তফসিলের সংখ্যা কতগুলি? 12টি তফসিল বর্তমানে ভারতের সংবিধানে আছে। কিন্তু ভারতের সংবিধানে প্রথমে প্রথমে আমরা যদি দেখি যে মূল সংবিধান ছিল, সেই মূল সংবিধানে 12টি তফসিল কিন্তু ছিল না। মূল সংবিধানে তাহলে স্যার কতগুলি তফসিল ছিল? মূল সংবিধানে তফসিলের সংখ্যা ছিল 8টি। 8টি তফসিল ছিল। এরপরে বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটা বেড়ে গেছে, 12টি হয়েছে বর্তমানে। নেক্সট, এলইডি, লাইট ইমিটিং ডায়োড, তাই তো? তুই যে এলইডি এটি কাজ করে কোন মূল নীতির উপর? কোন নীতি উপরে ভিত্তি করে সাধারণত এলইডি লাইটগুলো কাজ করে থাকে? থার্মিওনিক এমিশন, ইলেকট্রোলুমিনেসেন্স, এছাড়া ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং নিউট্রালাইজেশন। কোনটির উপরে এটা কাজ করে এলইডিটা? এলইডি কাজ করে থাকে, অপশন বি ইজ রাইট অ্যান্সার, ইলেকট্রোলুমিনেসেন্স নামক এক ধরনের নীতির উপরে। নেক্সট হচ্ছে কালাহান্ডি বক্সাইট খনি কোন রাজ্যে অবস্থিত? কালাহান্ডি হচ্ছে ভারতের একটা বক্সাইট খনি। বক্সাইট কি? বক্সাইট হচ্ছে কি জানো? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। প্রধান ওর বা আকরিক অ্যালুমিনিয়ামের কি? সেটা হচ্ছে বক্সাইট। আচ্ছা, এই বক্সাইট আমরা কোথায় পাই? আমাদের ভারতের কালাহান্ডি খনিতে বক্সাইট পাওয়া যায়। কালাহান্ডি খনি কোথায় আছে? স্যার ওড়িশা রাজ্যে অবস্থিত আছে কালাহান্ডি খনি, ভারতের বক্সাইট খনি। এবং খুবই ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবে, এই যে ওড়িশা রাজ্য, ওড়িশা কিন্তু আমাদের ভারতের মধ্যে ম্যাক্সিমাম পরিমাণে যে বক্সাইট সেটা উৎপাদন করে, অর্থাৎ ওড়িশা বক্সাইট উৎপাদনে প্রথম। ভারতে প্রথম সবথেকে বেশি পরিমাণে, সবথেকে লার্জেস্ট বক্সাইট প্রডিউসিং স্টেট ইজ ওড়িশা। এমনকি লৌহ আকরিকও কিন্তু ওড়িশা বেশি পরিমাণে উৎপাদন করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, আইওসি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোন খেলাকে 2028 সালের অলিম্পিকে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়? কোন খেলাটাকে 2028 সালের যে অলিম্পিক হবে সেটাতে অনুমোদন দিয়েছে অন্তর্ভুক্ত করার? দেখো, এই যে অলিম্পিক খেলা, এটা প্রতি 4 বছর অন্তর হয়। 2024 সালে লাস্ট অলিম্পিক খেলা হয়েছিল প্যারিসে। এর 4 বছর মানে 2028 সাল, পরবর্তীতে আবার অলিম্পিক খেলা হবে। এবং 2028 অলিম্পিক কোথায় হবে জানো? 2028 সালের অলিম্পিক হবে কোথায়? 2028 সালের অলিম্পিকের হোস্ট শহর হচ্ছে লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলস শহর আয়োজন করবে 2028 সালের অলিম্পিক। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত একটা শহর। তো এটাতে অন্তর্ভুক্ত হতে চলেছে ক্রিকেট খেলাটি। এটাও ভুল উত্তর এখানে পড়ে গেছে, এটা ক্রিকেট হবে। ঠিক আছে, অপশন বি ইজ রাইট অ্যান্সার, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সার। ক্রিকেট খেলার কোন ফরম্যাটটা? এখানে টি-20। অবভিয়াসলি টি-20 শর্টেস্ট ফরম্যাট। ইন্টারন্যাশনাল যদি ক্রিকেটের দেখি আমরা, সবচেয়ে শর্টেস্ট ফরম্যাট হচ্ছে টি-20, ইন্টারন্যাশনাল স্বীকৃত ক্রিকেট ফরম্যাটগুলির ভিতরে। তো টি-20 ক্রিকেটটাকে এখানে ইন্ট্রোডিউস করা হবে 2028-এ। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? ভারতের বৃহত্তম মরুভূমি ভারতের এক জায়গায় আছে। কোথায় আছে? রাজস্থানে আছে, তাই না? রাজস্থানে মরুভূমি আছে। তো
তো ভারতের যে রাজস্থানী মরুভূমি আছে, ভারতের বৃহত্তম ওই মরুভূমি যেটা রাজস্থানে আছে সেটার নাম কি? থর মরুভূমি রাজস্থানে আছে, এটা ভারতের বৃহত্তম মরুভূমি। এছাড়া আমরা যদি দেখি সাহারা মরুভূমি, এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের সব থেকে বড় হটেস্ট ডেজার্ট, যেটাকে সব থেকে বড় আমরা উষ্ণ মরুভূমি বলবো। ডেজার্টের ভিতরে সব থেকে বড় কোনটি? সাহারা। কোথায় আছে এটা? আফ্রিকা, বিশেষ করে উত্তর আফ্রিকাতে এটা অবস্থিত আছে, তাই তো? আচ্ছা, গোবি মরুভূমি মধ্য এশিয়াতে অবস্থিত আছে, মধ্য এশিয়াতে অবস্থিত হচ্ছে গোবি মরুভূমি। আর কালাহারি মরুভূমি কোথায়? কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত আছে। ওকে, সবাই কমেন্ট করে এটা জানাবে। নেক্সট আমরা দেখি পরেরটা, 19 নম্বর প্রশ্ন আমাদের আজকে সেশনে। একটি ভাইরাস একটি প্রোটিন সেলের ভিতরে একটি ডিএনএ বা আরএনএ দ্বারা গঠিত, এটিকে বলা হয় কি? একটা ভাইরাস প্রোটিন সেলের ভিতরে ডিএনএ বা আরএনএ দ্বারা গঠিত, এটাকে আমরা কি বলবো? হ্যাঁ না, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে এবং এখনো লাইক করোনি আমাদের ক্লাসটিতে, সকলে কিন্তু ক্লাসটিতে অবশ্যই একটা করে লাইক করে দেবে, এবং আমাদের যদি সোশ্যাল মিডিয়াতে ফলো না করো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না। ওকে, আমাদের টেলিগ্রামে যুক্ত হবে, সেখানে তোমরা যুক্ত হয়ে আমাদের কিন্তু সমস্ত, এছাড়া আমাদের আরো চ্যানেল আছে দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি, যারা নতুন আছো তাদেরকে বলে রাখি। আমাদের এই যে এখানে এই প্রশ্নটার উত্তর কি হবে? ক্যাপসিড হচ্ছে এখানে সঠিক উত্তর, ডিএনএ আরএনএ। এই ধরনের তথ্যগুলো সবই কিন্তু আমাদের মিনাজুল স্যার আমাদের ডিটেলসে কিন্তু ক্লাস করিয়ে রেখেছেন। মিনাজুল স্যারের ক্লাসগুলো কিন্তু তোমরা দেখার চেষ্টা করবেন, সায়েন্সের ডেডিকেটেড তিনি টিচার আমাদের, অবশ্যই তিনি খুবই সুন্দর ক্লাস করিয়ে থাকেন, তার ক্লাসটাও কিন্তু তোমরা অবশ্যই দেখবে। নেক্সট হচ্ছে কি, চাচানামা গ্রন্থ থেকে কি জানা যায়? চাচানামা গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? উত্তর করো সকলে। ওকে, চাচানামা গ্রন্থ থেকে কি জানতে পারি আমরা? এই গ্রন্থ থেকে জানতে পারি আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে। আরবদের সিন্ধু বিজয়, মোহাম্মদ বিন কাসিম নামক একজন, মোহাম্মদ বিন কাসিম নামক একজন আরব সেনাপতি। মোহাম্মদ বিন কাসিম কে ছিলেন? একজন আরব সেনাপতি। সেই মোহাম্মদ বিন কাসিম তিনি কিন্তু প্রথম ভারতে মুসলিম আক্রমণ করেছিলেন। প্রথম ভারতে মুসলিম আক্রমণ কে করেন? তিনি হচ্ছেন মোহাম্মদ বিন কাসিম। কবে করেছিলেন? স্যার 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে কিন্তু আরবরা সিন্ধু বিজয় করেছিল। পরে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? 5th 5 ইয়ার প্ল্যানিং। এটা এমন একটা 5 ইয়ার প্ল্যানিং, এর কিন্তু অনেক গুরুত্ব আছে। এই 5 ইয়ার প্ল্যানিংটি এক বছর আগেই বন্ধ হয়ে যায়। কি বলা হচ্ছে? এটা একমাত্র 5 ইয়ার প্ল্যানিং যেটাকে এক বছর আগেই, অর্থাৎ 5 ইয়ার প্ল্যানিং 5 বছর চলে। এই 5 ইয়ার প্ল্যানিংটি 1974 কিন্তু এটাকে ইন্ট্রোডিউস করা হয়, সেখান থেকে 1979 পর্যন্ত চলার কথা ছিল। 1979 সাল পর্যন্ত এটা চলার কথা ছিল, কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবে এই 5 ইয়ার প্ল্যানিংটি 1974 শুরু হয় এবং 1978 গিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয়। তো এখানে আমরা সঠিক উত্তর করব, এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন এবং ইনি এই 5 ইয়ার প্ল্যানিং এ গরিবি হটাও স্লোগান দেন। কোন 5 ইয়ার প্ল্যানিং এ গরিবি হটাও স্লোগান উঠেছিল? অ্যান্সার হবে এই 5th 5 ইয়ার প্ল্যানিং। চলো নেক্সট আমরা দেখি পরের প্রশ্ন। আচ্ছা, পরে বলছি আমাদের এই যে ব্যাচ, তোমরা সেখানে যদি যুক্ত না হয়ে থাকো অবশ্যই
আমাদের রেলওয়ে ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। সকলের জন্য কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি। ওকে, আমাদের এই ব্যাচটাতে তোমরা যদি যুক্ত হও বিভিন্ন ফিচার্সের মাধ্যমে ক্লাস করতে পারবে। অবশ্যই তোমরা এখানে কিন্তু প্রতিটা ক্লাসের পিডিএফ পাবে, প্রতিটা লেটেস্ট প্যাটার্ন ভিত্তিক ক্লাস পাবে, এবং আমাদের সম্পূর্ণ টিচাররা কিন্তু এখানে তোমাদের একদমই প্র্যাকটিস, এটা কিন্তু একটা প্র্যাকটিস ব্যাচ, বেসিক নয়, প্র্যাকটিস ব্যাচ। তো প্র্যাকটিস শেষ মুহূর্তের প্র্যাকটিসের জন্য এখন সিলেবাস কমপ্লিট করার সময় নেই, এখন কিন্তু প্র্যাকটিস করাটাই বেস্ট হবে তোমাদের জন্য। পিআইকিউজ ধরে ধরে প্র্যাকটিস সেখানে করানো হয় এবং মডেল প্রশ্নোত্তর প্র্যাকটিস করানো হয়। অবশ্যই তোমরা এটাতে যুক্ত হতে পারো। নেক্সট আমাদের পরের প্রশ্ন, প্রেইরি তৃণভূমি পাওয়া যায় কোথায়? প্রেইরি হচ্ছে একটা তৃণভূমি অঞ্চল, গ্রাসল্যান্ড। সেই যে প্রেইরি গ্রাসল্যান্ড, সেই প্রেইরি গ্রাসল্যান্ড কোথায় পাওয়া যায়? এটা উত্তর আমেরিকা মহাদেশে আমরা দেখতে পাবো। বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ প্রবাহের একক কি? নেক্সট আমাদের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাই তো? বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। নেক্সট, নিম্নলিখিত নেতাদের মধ্যে কে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেননি? দ্বিতীয় গোলটেবিল বৈঠক, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে কে অংশগ্রহণ করেননি এদের ভিতরে? দ্রুত দ্রুত এটার উত্তর করো। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেননি রাজেন্দ্র প্রসাদ। দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1971 সালে অনুষ্ঠিত হয়। কোথায় অনুষ্ঠিত হয়? লন্ডনে। এটা একমাত্র গোলটেবিল বৈঠক যেখানে মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিল। পরীক্ষায় প্রশ্ন দেয় একমাত্র কোন গোলটেবিল বৈঠকে মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, সেখানে মহাত্মা গান্ধী অংশ নিয়েছিল। সাথে সাথে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন আরো একজন, সরোজিনী নাইডু, তিনিও অংশগ্রহণ করেন। ভীমরাও রামজি আম্বেদকর বা বি আর আম্বেদকর, তিনি কিন্তু আমরা যদি দেখি তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তিনটেতেই উপস্থিত ছিলেন তিনি। তো আমরা এখানে তাকেও কিন্তু এখানে দেখব, তিনি কিন্তু সেকেন্ড গোলটেবিল বৈঠকেও অবশ্য অংশ নিয়েছিলেন, তিনটেতেই যেহেতু অংশ নিয়েছিলেন। তো রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পরীক্ষাগারে প্রথম কৃত্রিম উপায়ে প্রস্তুতকৃত জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। তো পরীক্ষাগারে প্রথম কৃত্রিম উপায়ে কোন জৈব যৌগটিকে প্রস্তুত করা হয়েছিল? সেটা হচ্ছে ইউরিয়া, পরীক্ষাগারে প্রস্তুতকৃত প্রথম জৈব যৌগ। এই ইউরিয়া জৈব যৌগটি কে প্রস্তুত করেছিলেন? এটা অ্যান্সার হচ্ছে ফ্রেডরিক ভোলার, বা ওয়ালার লেখা আছে, এটা ফ্রেডরিক ভোলার হবে, ঠিক আছে? ফ্রেডরিক ভোলার। তো ফ্রেডরিক ভোলার তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন, এটা ওলার উচ্চারণ হয়েছে এখানে। তো যাই হোক, এটাকে আমরা ফ্রেডরিক ভোলার বলে থাকি, তিনি কিন্তু ইউরিয়া প্রস্তুত করেছিলেন। এই হচ্ছে আজকের সেশন, প্রথম সেশন, প্রথম ক্লাস তোমাদের সাথে কন্টিনিউ করলাম। আই হোপ ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটিতে একটা করে লাইক করতে ভুলবে না। আর পরের দিনের ক্লাসে আরো ইন্টারেস্টিং প্রশ্ন উত্তর নিয়ে হাজির হবো, যেগুলো পরীক্ষায় থাকতে পারে এমন ইন্টারেস্টিং প্রশ্ন। ততক্ষণের জন্য ক্লাসগুলো দেখতে থাকো দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমিতে। টাটা, বাই।